সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরা উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এর ফলে প্রায় 15 লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এই সুবিধা পাবেন। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে 2017 সালে ফেব্রুয়ারিতে সরকারি চাকরিজীবীদের সক্রিয়ভাবে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে দেওয়া আদেশ অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। সংক্ষুব্ধ চাকরিজীবীদের এ সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছিলেন হাইকোর্ট। মার্চ এপ্রিল 2 মাস শেষে মাছ ধরা শুরু হওয়ায় ভোলার মেঘনা ও তেঁতুলিয়ায় নদীর জেলেরা নতুন উদ্যমে প্রস্তুতি নিচ্ছেন মাছ শিকারে। মৎস্য ঘাট ও জেলেপল্লিতে উৎসবের আমেজ দেখা গেলেও 2 মাস সরকারের পক্ষ থেকে কোনো সুবিধা না পাওয়ার অভিযোগ রয়েছে অনেক জেলের। মৎস্য বিভাগ বলছে এবার ইলিশের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ হবে। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। প্রতিবছর জাটকা ইলিশ রক্ষায় মার্চ এপ্রিল এই 2 মাস নদীতে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এরই ধারাবাহিকতায় নিষেধাজ্ঞা ছিল ভোলার তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে চর রুস্তমের 100 কিলোমিটার এবং মেঘনার ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত 90 কিলোমিটার এলাকা। এর ফলে কর্মহীন হয়ে পড়ে হাজারো জেলে। দীর্ঘ 2 মাস নিষেধাজ্ঞা শেষে 1 মে রাত 12টার পর থেকে নদীতে মাছ ধরতে পারবে জেলেরা। এতে খুশি তারা। তবে নিষেধাজ্ঞা চলাকালে সরকারি সহযোগিতা না পাওয়ার কথাও জানান অনেক জেলে। এই অভিযানে আমরা কোনো মাছ ধরিয়া খাইতে পারিনি। আমরা নদীর জানে আমরা কোনো সরকারের সাহায্য পাইনি। আমাকে যেটা সরকারের দেওয়ার উচিত এটা আমরা পাইতাছি না। আমার নামে যে চাউল বড় তাই এই চাউলটি দোয়ানদার হুন্ডালা গাড়ি ড্রাইভাররা পায়। দীর্ঘ 2 মাস পর মাছ শিকারে নামার সম্পূর্ণ প্রস্তুতি শেষ করেছে জেলেরা। ঘাটে বেঁধে রাখা নৌকাগুলোতে চলছে মাছ শিকারের প্রস্তুতি। আবার কেউ কেউ জাল বোনার কাজেও ব্যস্ত সময় পার করছেন। অবরোধ শেষ, জালটাল ছাড়াইতেছি। অভিযান শেষ, আমরা নদীর জাম মাছ দেয় দেনা দিমু। ইলিশ ধরাকে কেন্দ্র করে কেনাবেচা জমে ওঠার পাশাপাশি সরগরম হয়ে উঠবে মাছের আড়ত, এমন প্রত্যাশা করছেন মৎস্য ব্যবসায়ীরা। 2 মাস অভিযানের পর এখন বাক্সা বুকসা ধুয়া মোটামুটি রেডি করে আমরাও মাছ কেনার জন্য এবং বিক্রি করার জন্য প্রিপারেশন নিতে আছি। সংশ্লিষ্টরা জানান অভয়াশ্রমগুলোতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষেধাজ্ঞা থাকায় জেলে পুনর্বাসন প্রকল্পের অংশ হিসেবে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। 1 মার্চ থেকে 30 এপ্রিল যে অভয়াশ্রম কার্যক্রম ছিল ভোলার 190 কিলোমিটারে, এটা সমাপ্ত হচ্ছে। জেলেরা প্রস্তুত আছে। তারা দীর্ঘ 2 মাস কিন্তু তারা এই অবরোধ কার্যক্রম আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছে। পাশাপাশি আমাদের জেলেদের জন্য যে ভিজিএফ চাল ছিল সেটা আমরা সঠিকভাবে আমরা বিতরণ করতে সক্ষম হয়েছি। এবছর মেঘনা তেঁতুলিয়া ইলিশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,85,000 মেট্রিক টন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জামালপুরের যমুনার তীব্র ভাঙনে দিশেহারা নদী পারের মানুষ। এরই মধ্যে বিলীন অর্ধশত বসতবাড়ি সহ ফসলি জমি। ভাঙন হুমকিতে বিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন রোধে টেকসই ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং এর পাশাপাশি স্থায়ী ব্যবস্থা নিতে চলছে নিরীক্ষা। প্রতিনিধি শামীম আলমের রিপোর্ট, জানাচ্ছেন শামস্তাবিদ উচ্ছ্বাস। জামালপুরের দেয়ানগঞ্জে এভাবেই দিনরাত ভাঙছে নদীর পার। প্রায় 1 মাস ধরে নদীর পার ভাঙছে অবিরত। তীরে বসে দেখা ছাড়া কিছুই করার নেই বাসিন্দাদের। নদীর পানি বাড়ার সাথে সাথে দেয়ানগঞ্জ উপজেলার চর ডাকাতিয়াপাড়া, হাজিপাড়া, খোলাবাড়ি, মুন্নেপাড়া, বড়খাল, নয়াগ্রাম, খানপাড়া, মাঝিপাড়া, মাগরিহাট সহ নদী তীরবর্তী কয়েকটি এলাকায় তীব্র থেকে তীব্রতর হচ্ছে ভাঙন। এসব এলাকার প্রায় 6 কিলোমিটার নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। এখানে অনেক বাড়ি ঘর ছিল, সেগুলো নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠান ছিল, সেটা নদীর গর্ভে চলে গেছে। আমার বাড়ি আসলো ভিতরে ভাঙছি, ভাঙলে আর কিছু থাকে না। ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে নদীর তীরবর্তী ফসলি জমি ও শতাধিক ঘরবাড়ি। ভাঙন আতঙ্কে অনেকেই তাদের বসতঘর নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। হুমকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য স্থাপনা। নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। নদীর তীব্রতা অনেক বৃদ্ধি পেয়ে আমাদের জমা জমি, ফসলি জমি অনেক নদীর গর্ভে চলে গেছে। নদী ভেঙে নিয়ে গেছে, আমাকে কিচ্ছু দেয় না। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। স্থায়ী ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে। ব্যাপক ভাঙন অব্যাহত রয়েছে, যার ফলে
এখানকার সংলগ্ন স্থাপনাগুলো হুমকির মুখে রয়েছে। এই ব্যাপারে আমরা একটা প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। ওখান থেকে নির্দেশনা পেলে পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারব। তাৎক্ষণিক বা অস্থায়ী প্রতিরোধ ব্যবস্থা নয়। স্থানীয় নদী ভাঙন কবলিত ভুক্তভোগীদের দাবি অবিলম্বে স্থায়ী বাঁধ নির্মাণ করে তাদের নির্বিঘ্নে বসবাস ও চাষাবাদ নিশ্চিত করা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে গ্রাম বাংলার খবর। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলকি ইউনিয়ন পশ্চিম আলকি গ্রামের হরিরহাট বাজারে দোকানের জায়গা নিয়ে সালিশ বৈঠক চলাকালে সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বাড়ি ঘরে ব্যাপক হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে গ্রামবাসী দুদলে বিভক্ত হয়ে ঢাল, সরকি, রামতা, টেটা প্রভৃতি দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দীর্ঘক্ষণ সংঘর্ষের ফলে অন্তত 15 জন আহত হয়। গুরুতর আহত 4 জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নগরকান্দা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর কবির জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাতে আশুলিয়ার পাবনাটেক ও ভাদাইল এলাকার অভিযান চালিয়ে ইব্রাহিম নামের 2 যুবক সহ নাজমুল খান, আব্দুল্লাহ নয়ন, ইসমাইল হোসেন রনি ও তুষার মিয়াকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ। বাংলাদেশ কোস্টগার্ড বেস চট্টগ্রাম কর্তৃক আনোয়ার থানাধীন রায়পুর ইউনিয়ন কোস্টগার্ড স্টেশন সাঙ্গুতে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে সর্বমোট 424 জন অসহায় গরিব দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করেন। মেডিকেল ক্যাম্পেইনে নেতৃত্ব দিয়েছেন মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ইয়াসমিন আক্তার ও সার্জন লেফটেন্যান্ট কমান্ডার নাইম হাসান। বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে। চট্টগ্রামে মহান মে দিবসের প্রস্তুতিমূলক আলোচনা সভা করেছে বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশন। গতকাল নগরীর কাজের ভেউরিস্থ সভায় বক্তব্য রাখেন মহানগর ফেডারেশনের সভাপতি মোহাম্মদ নুরুল কবির এবং সাধারণ সম্পাদক KM শহীদুল সহ অন্যান্যরা। এ সময় অবহেলিত শ্রমিকের বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে আলোচনা করা হয়। গাজীপুরে দুর্নীতি দমন কমিশন স্থায়ী সরকার প্রকৌশলী অধিদপ্তরের প্রধান কার্যালয় সহ দেশের 36টি জেলা ও উপজেলা পর্যায়ে কার্যালয়ে একযোগে অভিযান পরিচালনা করেছে। এরই পরিপ্রেক্ষিতে গাজীপুরে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের ভিত্তিতে LGEDর অফিসে দুদক অভিযান পরিচালনা করে। এ সময় দুদকের সহকারী পরিচালক মশিউর রহমানের নেতৃত্বে একটি দল গাজীপুর সদর উপজেলার সিঙ্গারতলী টু ভবানীপুর আঞ্চলিক সড়ক ও ভবানীপুর টু পিঙ্গাইল সড়ক এলাকায় 4185 মিটার সড়ক পরিদর্শন করে। পরিদর্শন শেষে তারা সড়কটির বিভিন্ন স্থান গর্ত করে আলামত সংগ্রহ করে। এছাড়া এই আঞ্চলিক সড়কের চলমান 1185 মিটার ব্যবহৃত উপকরণের মধ্যে ইটের বেশ কিছু আলামত সংগ্রহ করে দুদক। অভিযানে দুদকের পরিদর্শনের সময় LGEDর প্রকৌশলী ছাড়া সড়ক ও জনপদ বিভাগের কয়েকজন প্রকৌশলী উপস্থিত ছিলেন। এখানে একটা অভিযোগের প্রেক্ষিতে এসেছি। এই প্রকল্পটি মূলত সিংড়াতলী থেকে এদিকে ভবানীপুর পর্যন্ত বিস্তৃত, আর এর দৈর্ঘ্য প্রায় 4000 মিটার। তো এখানে 3000 মিটারের কাজ সম্পন্ন হয়েছে, সেখান থেকে আমরা কিছু নমুনা সংগ্রহ করেছি। আর এখানে যে প্রায় 185 মিটারের কাজ বা চলমান, সেখান থেকে আমরা কিছু নমুনা সংগ্রহ করেছি। আর সংগ্রহ করার পর স্থানীয় লোকজনের সাথে কথা বলে এবং আমরা সচক্ষে একটা জিনিস মনে হয়েছে, এখানে ইটের মানটা কোনো জায়গায় প্রশ্ন সাপেক্ষ।
দিনাজপুরের পার্বতীপুরে স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ এলজিইডির অধীনে বাস্তবায়িত বিভিন্ন কাজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। ইউনিয়ন পর্যায়ে এলজিইডির কাজে নানা অনিয়ম হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে দুদকের দিনাজপুরের উপপরিচালক খায়রুল বাশারের নেতৃত্বে মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নানা তথ্য সংগ্রহ করে অভিযানে চৌকস-দল। বিষয়টি নিশ্চিত করেছেন এলজিইডির উপজেলা প্রকৌশলী আহসান হাবিব। বরিশালে মুলাদিতে নির্মাণাধীন নাজিরপুর রামারপৌর সৌহার্দ্য সেতুতে ভারী যানবাহন চলাচল বন্ধে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। বরিশাল দুদকের সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামানের নেতৃত্বে 4 সদস্যের একটি দল এই অভিযান চালায়। সেতুটির সংযোগ সড়কের কাজ শেষ না হতেই ভারী যানবাহন চলাচল করার অভিযোগের প্রেক্ষিতে দুদক অভিযান করে বলে জানান কর্মকর্তারা। দুদকের সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান জানান, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে দুদক সেতুতে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ তানজিলুর রহমান। নিম্নমানের সামগ্রীতে সড়ক নির্মাণের কাজে স্থানীয়দের ক্ষোভ এই শিরোনামে মাইটিভিতে 23 মার্চ 2025 তারিখে বিশেষ খবর প্রকাশিত হলে মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দে একটি নির্মাণাধীন রাস্তার কাজের প্রকল্পের অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সর্দার আবুল বাশারের নেতৃত্বে একটি দল সরেজমিনে পরিদর্শন করে। অভিযান পরিচালনা শেষে দুর্নীতি দমন কমিশনের ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক সর্দার আবুল বাশার জানান, রাস্তার কাজে নিরপেক্ষ প্রকৌশলীর মতামত সাপেক্ষে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করব। একটা সাইনবোর্ড থাকে এলাকাবাসী দেখতে পারবে যে এখানে কতটুকু কি ব্যবহার হবে, এই সাইনবোর্ডটা আমরা পাইনি এবং ঠিকাদার কর্তৃক যেটা দেখতে পেয়েছি যে কিছু নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের চেষ্টা করা হচ্ছিল। সেটা ইঞ্জিনের বাধার মুখে এবং এলাকার গণ্যমান্য এবং এলাকাবাসী যারা ছিল সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের বাধার মুখে ঠিকাদার এই ইটের খোয়াটা ব্যবহার করতে পারেন এবং ইটগুলো আমাদের সামনেই সে সরিয়ে নিতে দেখছি। এই আর এই তো এগুলো অনিয়ম পেয়েছে। আর যে আমরা রাস্তার কাজে প্রকৌশলের মতামত। নারায়ণগঞ্জ জেলার সদর ও বন্দর উপজেলা এলজিইডি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার দুদকের উপ সহকারী পরিচালক মশিউর রহমান ও শরীফুল ইসলামের একটি টিম এই অভিযান পরিচালনা করেন। এ সময় তারা বর্তমানে বিভিন্ন চলমান প্রকল্প ও গত 5 বছরের বিভিন্ন উন্নয়নে প্রকল্পের নথিপত্র নিয়ে যান। অভিযান শেষে দুদকের উপ সহকারী পরিচালক মশিউর রহমান বলেন, গত 5 বছরের উন্নয়ন কাজ ও বর্তমানে যেসব কাজ চলমান রয়েছে সেসব কাজের অন্য তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। কোনো অনিয়ম ও দুর্নীতি হয়েছে কিনা সেসব কাজের বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে। মুন্সিগঞ্জের গজেরিয়ায় মাটি খননের সময় পাওয়ার মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বম ডিসপোজাল ইউনিট। মঙ্গলবার উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মসজিদ সংলগ্ন একটি জমিতে উদ্ধার হওয়া মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়। এর আগে অপ্রীতিকর ঘটনা এড়াতে আশেপাশের কঠোর নিরাপত্তা জোরদার করে পুলিশ। মাটিতে পুঁতে কর্মকর্তার সাথে মর্টার শেল নিষ্ক্রিয় করে টিমটি। গজেরিয়া থানার পরিদর্শক তদন্ত শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিশনাল এসপি মাহমুদ জামানের নেতৃত্বে টিমটি মর্টার শেলটি মাটিতে পুঁতে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। গাজীপুরের কালিয়াকৈর বাজার বহুমুখী বণিক সমবায় সমিতির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সমিতির কার্যালয়ের সামনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর বাজার বহুমুখী বণিক সমবায় সমিতি লিমিটেডের নবনিযুক্ত সদস্য সচিব হাজী জলিল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র সমিতির সদস্য আব্দুর রাজ্জাক সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সমিতির নবনিযুক্ত আহ্বায়ক পারভেজ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মহসিন উজ্জামান, গাজীপুর জেলা মিনি ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক হযরত আলী মিলন, হাজী আজহারুল ইসলাম, শাহজাহান হাজী সোনাই, সানোয়ার হোসেন, বিপ্লব শিকদার।
ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগরীর সাবেক সভাপতি মাওলানা রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদে ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কাজী ইসলামউদ্দিন দুলাল। ছাত্র সেনা ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক আশরাফ আল ফারাবির সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা মাজহারুল ইসলাম, যুব সেনা কেন্দ্রীয় পরিষদের মানবাধিকার সম্পাদক রফিকুল ইসলাম, সহ সম্পাদক ইকবাল হোসাইন, মুফতি বোরহানউদ্দিন রেজা, যুব সেনা শাখার সাধারণ সম্পাদক মাসুম বিল্লাল, আশরাফি সহ আরো অনেকে। রাসায়নিক কেমিক্যাল আর হাইড্রোস ও রং দিয়ে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিগুলোতে তৈরি করা হচ্ছে অনেক বেকারি পণ্য। এতে করে নিয়মিত বাড়ছে স্বাস্থ্যের ঝুঁকি, অনেকের হয়েছে ডায়রিয়া সহ নানা রোগ। স্থানীয়রা বলছে প্রশাসনের সঠিক তদারকি না থাকার কারণে তৈরি হচ্ছে এসব অস্বাস্থ্যকর বেকারি পণ্য। বাকেরগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমানের রিপোর্টে জানাচ্ছেন ইলিয়াস মাতবর। বরিশালের বাকেরগঞ্জে রাস্তার পাশে চায়ের দোকানগুলোতে প্রতিদিন বিক্রি হচ্ছে বিভিন্ন বেকারি পণ্য। বিস্কুট, কেক কিংবা রুটি সহ এসব পণ্য তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। এছাড়া অনেক কারখানায় নেই প্রয়োজনীয় কাগজপত্র। বাকেরগঞ্জ উপজেলায় অন্তত ৩২টি বেকারি কারখানায় প্রতিদিন তৈরি হচ্ছে নানা ধরনের বিস্কুট, কেক, রুটি আর ক্রিম রোল সহ নানান পণ্য। কারখানায় ঢুকতে চোখে পড়ে নোংরা পরিবেশ, মেঝেতে ছড়ানো ময়লা আর পুরনো পোড়া তেল। এমন অবস্থার কথা জানতে চাইলে কর্মীদের আসে নানা অজুহাত। হ্যান্ডগ্লোভস দিয়ে তো আর কাজ করা যায় না, ওই কাঁচা খামির কামটা তো হ্যান্ডগ্লোভস দিয়ে করা যায় না। কাজ দিয়েই করে থাকে সবাই। ময়লা তো না, ময়লা তো না, ময়লা তো না, এটা এই যে ধরলে খোলা হাতে শরীরের কোনো সুরক্ষা ব্যবস্থা ছাড়াই বানানো হচ্ছে এসব পণ্য। আর কাঁচামাল সেটাও মানহীন। তৈরি করা খাবার ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে খোলা জায়গায়। আইন অনুযায়ী একটি বেকারি কারখানা চালাতে বিএসটিআই অনুমোদন, স্যানিটারি লাইসেন্স, ট্রেড লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র। যদিও বাকেরগঞ্জ উপজেলা বেশিরভাগ কারখানায় এসব কাগজপত্র ছাড়াই চলছে। অনেক বেকারি আছে, এগুলোর খাবারের পরিবেশের ভালো না। পণ্যটি মানসম্মত কিনা এবং পরিবেশটি স্বাস্থ্যসম্মত কিনা এটা আমরা কখনোই জানতে পারি না। এইগুলো যেন মানসম্মতভাবে তৈরি হয়, প্রশাসন যেন একটু তদারকি করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জানান, যদি কোনো প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়া মানহীন পণ্য উৎপাদন ও বিক্রি করে তাহলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাইসেন্স ছাড়া মানবিহীন পণ্য উৎপাদন করে থাকে সেক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আইনগত ব্যবস্থা নেব। আর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক বলেন, বেকারিতে স্বাস্থ্যসম্মত পণ্য তৈরির ক্ষেত্রে নির্দেশনা দেওয়া থাকে। নির্দেশনা না মানার কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড করা হয়ে থাকে। ওরা ভালো মানের খাদ্য উৎপাদন করে স্বাস্থ্যসম্মতভাবে, আমরা আপ্রাণ চেষ্টা করতেছি এবং যদি কেউ এরপরে এই আইনকে অবজ্ঞা করে, অশ্রদ্ধা করে এবং খামখেয়ালি করে তার বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে রেগুলার মামলা দায়ের করা হবে। অস্বাস্থ্যকর এসব পণ্য খেয়ে সহজে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। তাই এসব পণ্যের কারখানাগুলো তদারকির পাশাপাশি সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান সাধারণ মানুষ। ইলিয়াস মাতবর, মাই টিভি নিউজ ডেস্ক।